উন্নত দেশের বা অন্যান্য দেশের আমাদের পাশের দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, তারা বুকটা টান টান করে টাস টাস করে উত্তর দিতে পারে, কিন্তু সেখানে আমাদের বাঙালিরা মাথাটা নিচু করে উত্তর দেয়। এটা হচ্ছে যে সবচেয়ে দুর্বল পয়েন্ট। দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাবো, তিনি জীবন সংগ্রামে একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন তার এই প্রবাস জীবন কিভাবে কাটলো সেই গল্প তার মুখ থেকে জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ। তো ভাই, আপনার নাম কি? আমি মোহাম্মদ তানিশ সুলতান, যশোর ডিস্ট্রিক্ট, বাঘারপাড়াতে আমার বাসা। দীর্ঘদিন বিদেশ আছি। অবশ্যই বলবো যে ভালো, যেহেতু পৃথিবীর সপ্তম শান্তিপ্রিয় দেশ বর্তমান দুবাই, এবং সেই হিসাবে অনেক অনেক ভালো, এবং মনে করি যে এরকম শান্তিপ্রিয় জীবনটা উপভোগ করা মানুষের উচিত, প্রতিটা মানুষের। আসলে আমি প্রায় 3 যুগের কাছে বিদেশের। তো প্রথম ইচ্ছা ছিল যে ছোট ভাই বোন বা ফ্যামিলি, বাবা মা সবাইকে সুখী রাখবো, ভালো রাখবো, সেই উদ্দেশ্যটাই ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস হলো না। কেন? আমি প্রথম জীবনে ইনকাম শুরু করি, এবং ইচ্ছা ছিল যে ছোট ভাই বোনদেরকে ঠিক মানুষের মতো মানুষ করব। আমি নিজেও একজন খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম, ফার্স্ট ক্লাস পাস ছাত্র হওয়া সত্ত্বেও। কিন্তু তারা দেখা গেল যে এমন একটা অবস্থায় যে টাকা পেয়ে পৃথিবীকে ভুলে গেল আমাকে, ভুলে গেল পরিবারকে। একজন মানুষ যখন অন্যায় করে সে অবশ্যই জানে, কিন্তু তারা যখন মানুষ অন্যায় করে তখন সে অন্ধ হয়ে যায়। সে জানে না যে যে ব্যক্তিটার আমি ক্ষতি করছি সে কতটা মানে ঘাম, কতটা মেধা, কতটা রাত, কতটা দিন পার করে সে ইনকাম করে, এবং সে ফ্যামিলির জন্য করে বা দেশের জন্য করে বা মানুষের জন্য করে, কিন্তু যে উপভোগ করে সে কখনোই উপলব্ধি করতে পারে না বা পারবেও না। আমরা ছিলাম 8 ভাই বোন। তো সব ভাই বোনই বিয়ে হয়ে গেছে, বিয়ে শাদী করে সবাই আলাদা হয়ে গেছে, যার যার মতো হয়ে গেছে। বর্তমানে আমি, আমার ওয়াইফ প্লাস আমার 2টা মেয়ে নিয়ে যাচ্ছে আমার জীবন। এখন আসলে পরিশ্রমটা কাদের জন্য বলাও ঠিক হবে না, এখন নিজে বেঁচে থাকার জন্য করছি। কারণ অতীতে যা করছি, গত 2 যুগে যা পাইছি, যা দিয়েছি, সবই জিরো। বিনিময়ে এখন তাদের কাছে আঘাত প্রতিঘাত, নির্যাতিত, অবহেলিত। তাই নিজের জন্য বেঁচে থাকার জন্য করছি, যে বাকি জীবনটার জন্য কোনো রকম কেটে যাই। আর তার মাঝে নিজের সন্তান আছে, 2টা মেয়ে, তাদেরকে কোনো রকম বাঁচায় রাখা, নিজের ওয়াইফ আছে তাকে বাঁচায় রাখা, এটাই হচ্ছে শেষ সম্বল। এই যে আপনি এখানে কঠোর পরিশ্রম করতে হয়, প্রায় 12 ঘন্টা ডিউটি। এই যে আপনি যে কঠোর পরিশ্রম করেন, বা এই সম্পর্কে আপনার পরিবারের লোক কতটুকু জানে? আমি যে পরিশ্রম করি এটা তারা জানে, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। তারা মনে করে যে খুব বিলাসী জীবন করে, কারণ আমি জন্মগতভাবে বিলাসীভাবেই বড় হয়েছি। আর সেই বিলাসিতাটাকেই আমি আজীবন ধরে রাখেছি, এবং আমার কখনোই আমি মানে নিম্নমানের জীবনযাপন করা আমি কখনো পছন্দ করি না, এবং কাউকে বলেও না যে তুমি নিম্নমানের জীবন পরিচালনা করো। কারণ সুন্দর জীবন থাকা মানে সুন্দর একটা স্বাস্থ্য থাকা, সুন্দর একটা মন থাকা, এবং নতুন করে কিছু করার জন্য আগ্রহ বা ভিতরের থেকে যে উৎফুল্লটা এটা তৈরি হয়। আর এই জন্য আমি চিন্তা করি সবসময় সব মানুষ যেন সুন্দর পরিবেশে সুন্দরভাবে থাকে, আর সেটাই আমি থাকার চেষ্টা করছি আজীবন। আর এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে মনে করে যে আমি খুব ভালো আছি, কত ভালো আছি। অবশ্যই দুবাইতে প্রচুর লোকের দরকার, শুধু দুবাইতে না, সারা বিশ্বে এখন জব ভ্যাকেন্সি অনেক বেশি, যেটা হয়তো আমরা জানি না, কিন্তু স্কিল লেবারের দরকার। আমাদের দেশের মানুষের যে পড়াশুনো সেটা হচ্ছে ধারাবাহিকতা পড়াশুনো, সনাতন পদ্ধতি। এই পদ্ধতি থেকে বেরোয় আসতে হবে। আমরা মোস্টলি ইংলিশে একেবারেই দুর্বল বাঙালিরা, এবং আমরা ভীতু। আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে একটা ইন্টারভিউতে আমরা যখন ফেস করি, উন্নত দেশের বা অন্যান্য দেশের আমাদের পাশের দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, তারা বুকটা টান টান করে টাস টাস করে উত্তর দিতে পারে, কিন্তু সেখানে আমাদের বাঙালিরা মাথাটা নিচু করে উত্তর দেয়। এটা হচ্ছে যে সবচেয়ে
দুর্বল পয়েন্ট, আমাদের স্কিল নাই। আচ্ছা, এটা কিসের স্কিল আপনি বলতেছেন? স্কিল বলতে আমি বুঝি যে কোনো কর্মের স্কিল। একজন ওয়েল্ডার, এটাও একটা স্কিল। একজন ওয়েল্ডারের বেতন দুবাইতে পার ডে মিনিমাম 100 টাকা। তো 100 টাকা মানে বাংলাদেশি টাকার 32-3300 টাকা। টাকা হতে সময় লাগবে না, কিন্তু আমাদের এই স্কিলগুলো নাই। আমরা আসি সবচেয়ে বাবার কি বলে যে মানে যে ছেলেটা বেতেড়া হয়ে যায়, কথা শোনে না, কাজকর্ম করতে পারে না, আমরা সাধারণত সেই ছেলেগুলোকে পাঠাই। আর এই অকর্মা মানুষের তো আসলে কোনো দাম নাই, যেহেতু স্কিল নাই। তাহলে আপনার পরামর্শটা কি? আমি অবশ্যই বলবো টেকনোলজিতে পারদর্শী হতে। সে যে কোনো বিষয় স্কিল লেবার হলে পৃথিবীতে যেখানেই যাক তার ডিমান্ড আছে। যেটা সাধারণত আমরা বলি হাতে কলমে হাতে কাজ শেখা, যে কোনো কাজ। আমাদের যে এজেন্টগুলো আছে তারা অনেক বেশি টাকা নেয় অন্যান্য দেশের তুলনায়, এবং গ্রামঘাটের সাধারণ মানুষগুলোই বেশি আসে, এবং এরা জমি জায়গা বিক্রি করে একটা বিশাল একটা অ্যামাউন্ট দেয়। এই অ্যামাউন্টটা আসলে জানে না যে আমরা কোথায় দিচ্ছি এবং কেন দিচ্ছি, কারণ বাইরের দেশে আসতে গেলে টাকা এমন লাগে না। অথবা যেমন আমাদের এডুকেটেড যারা আছে, স্কিল লেবার আছে, এরা কিন্তু ট্যুরিস্ট ভিসায় দুবাইতে আসতে পারে সহজ হিসাবে, খুব কম টাকায়। শুধু আপ ডাউন টিকিট এবং ভিসা খরচটা করে সে এখানে এসে জব সার্চ করে জব নিতে পারে। এটা যেমন ইন্ডিয়ানরা করে, তাতে তার খরচ হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশি টাকার 1-1.5 লাখ টাকা। কিন্তু সেখানে আমরা কি করছি, দেশ থেকে একটা কথাই বলি যে আমার ছেলেকে কি কাজ দিবা সেই কথাটা বলে নাও। তো তার মানে কোম্পানি সুযোগ পায় বা এজেন্টরা সুযোগ পায়, সেই সুযোগ নিয়ে বড় একটা অ্যামাউন্ট হাতায় নেয় এবং এখানে এনে লেবার, কনস্ট্রাকশন, ঝাড়ুদার, ক্লিনার, এই সব ছোট ছোট কাজগুলো দেয়, যা সীমিত একটা বেতন পায়, যেটা সে নিজে না পারে খাইতে, নিজে না পারে পাঠাইতে দেশে কিছু অ্যামাউন্ট। ম্যান পাওয়ার সেকশনে যারা কাজ করে, আমাদের গভর্নমেন্টের যে অফিসগুলো আছে, এখানে যে হাই কমিশন, এম্বাসি যারা আছে, তাদের তদারকি কম, তারাই দুর্বল। একজন আমেরিকান দরকার নাই, সাধারণত আমি নেপালের কথাই বলি, আমাদের চেয়ে অর্থনৈতিক দুর্বল। তাদের এম্বাসি যত স্ট্রিক্ট আছে, তারা যত তদারকি করছে, সেখানে আমাদের দেশের এম্বাসিগুলো একেবারেই ভিন্ন, একেবারেই দুর্বল। তাদের আচরণ, তাদের কর্ম একেবারেই মানে সবচেয়ে নিম্ন ক্যাটাগরিতে আমরা। সো আমাদের দেশের যে যারা কর্ণধর, যারা পরিচালনা করবে, তারা যখন দুর্বল হয়ে যাবে, তারা যখন নমনীয়তা এসে যাবে, তখন তার মানে যে সন্তানগুলো, দেশের যে সিটিজেনশিপগুলো, তারা তো আরও অবমূল্যায়ন হবে। আর আমরা তো আসলে মাস্টার্স কমপ্লিট করে এসেও দাঁড়ায় কথা বলতে পারি না, থ্রুলি ইংলিশে কথা বলতে পারছি না, কারণ আন্তর্জাতিকভাবে তো আমরা যে নিজের ভাষা চলবে না, সেখানে তো অবশ্যই ইংলিশ লাগবে। আর ইংলিশে যখন আমি তার সোজাভাবে কথা বলতে না পারবো, যখন আমার হাসি মুখটা না থাকবে, মুখটা কালো হয়ে যাবে, তখন তো আমি ভাই ফেল করব, তখন কোনো বস আমাকে সুন্দর একটা কাজ দেবে না, আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পারবো না।